আমরা সবাই জানি মৃত্যু মানেই শেষ, কিন্তু সত্যিই কি শেষ হয়? আসলে না, অনেক সময় মৃত্যু নতুন এক অধ্যায়ের শুরু মাত্র। কথায় বলে, যে মানুষ অসম্পূর্ণ স্বপ্ন আর অপূর্ণ আশা নিয়ে পৃথিবী থেকে বিদায় নেয়, তার আত্মা সহজে শান্তি খুঁজে পায় না, বরং সেই আত্মা ফিরে আসে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সে টেনে নেয় তার সবচেয়ে প্রিয় মানুষকেই। আজ আমি তোমাদের সামনে এমন একটা সত্যি ঘটনা শোনাতে চলেছি। এক তরুণী, যার ছিল হাজারো স্বপ্ন, একটা সুন্দর জীবন, এক উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু আকস্মিক দুর্ঘটনা সব শেষ করে দিল। তার প্রাণ চলে গেল এক ঝটকায়, কিন্তু তার আত্মা থেমে রইল না। মৃত্যুর পরও মেয়েটি তার পরিবারকে ছেড়ে যেতে পারেনি। ধীরে ধীরে পরিবারের মানুষজন অদ্ভুত সব ঘটনা টের পেতে শুরু করলো। প্রথমে সবাই ভেবেছিল হয়তো শোকের কারণে এসব হচ্ছে, কিন্তু আসল সত্যিটা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। কারণ সে মৃত মেয়েটির আত্মা নিজের পরিবারের একজনকে টেনে নেয় নিজের কাছে। এখন তোমরা প্রস্তুত থাকো, কারণ আমি তোমাদের শোনাবো সেই সত্যি ঘটনার প্রতিটি মুহূর্ত, যা শোনার পর হয়তো তোমরাও ভাববে, মৃত মানুষ কি সত্যি জীবিত মানুষকে নিজের কাছে ডেকে নিতে পারে? আজকের ঘটনাটা পাঠিয়েছে সুস্মিতা। সুস্মিতার মা সেলাই শেখায়, আর ওনার কাছে এক মহিলা সেলাই শিখতে আসে। এই ঘটনাটি ওই মহিলার পরিবারে ঘটা। প্রায় 10 বছর আগে একটা দুর্ঘটনায় তার ননদের মৃত্যুর পর ওনার পরিবারে শুরু হয় ভয়ানক ভৌতিক ঘটনা, যা তার জীবন তছনছ করে দেয়। তো চলো সময় নষ্ট না করে ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করি। এই ঘটনাটা ঘটে দুর্গাপুরে। সেখানকার পুলিশ কোয়ার্টারের 4 জনের এক হাসিখুশি পরিবার থাকত। অমৃতা, তার দাদা বৌদি এবং তাদের 2.5 বছরের মেয়ে। অমৃতা তার ভাইজিকে খুব ভালোবাসত। আসলে অমৃতার ছোটবেলায় তার মা বাবা মারা যায়। যখন ওর বয়স 5 বছর ছিল তখন ওর মা মারা যায়, এবং যখন 8 বছর বয়স তখন ওর বাবা মারা যায়। তাই অমৃতা তার দাদার কাছেই মানুষ হয়। তার দাদাও কিন্তু অনেক সংঘর্ষ করেছে। সংঘর্ষ করে অমৃতাকে ভালো পড়িয়েছে, তারপর নিজেও অনেক কষ্ট করে একটা চাকরি জোগাড় করে। অমৃতার খুব ইচ্ছা ছিল সে একজন স্কুল টিচার হবে, আর স্কুল টিচার হয়ে সে তার দাদাকে হেল্প করবে এবং নিজে স্বাবলম্বী হবে। তো তার জন্য সে স্কুল টিচার হওয়ার যে প্রিপারেশন নিতে হয় সেই প্রিপারেশন নিচ্ছিল। তাছাড়া সে সকালবেলা করে একটা স্কুলে, মানে বাচ্চাদের স্কুলে টিচারের চাকরি করছিল। এবার একদিন সকালে রোজকার মতন আর কি, অমৃতা সকাল 7টার সময় তার নিজের স্কুটি করে সেই স্কুলে যায় পড়াতে। তো দিন ভালো কাটছিল। হঠাৎ করে অমৃতার দাদার কাছে ফোন আসে, আর ফোনে তিনি জানতে পারেন যে অমৃতার অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে তো অমৃতার দাদা বৌদি দুজনে তাড়াহুড়ো করে সেই স্পটে যায়। গিয়ে দেখলো বিভৎস দৃশ্য। তারা দেখলো যে একটা ট্রাক অমৃতার স্কুটিকে চাপা দিয়েছে এবং অমৃতা সেখানেই স্পট ডেড। প্রত্যক্ষদর্শীরা বলেছিল যে অমৃতার সকালে যাচ্ছিল স্কুটি নিয়ে, এবং অমৃতার ঠিক জায়গাতেই আর কি যাচ্ছিল, রাইট সাইড দিয়েই যাচ্ছিল। তখন একটা বালি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অমৃতার স্কুটিকে ধাক্কা মারে, এবং অমৃতাকে স্কুটি শুদ্ধ টেনে হিচড়ে মোটামুটি 200 মিটার পর্যন্ত নিয়ে যায়। আর তার জন্য অমৃতার শরীর থেকে দেহ আর হাত আলাদা হয়ে যায়। মানে বিভৎস একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এবার এরকম দেখে তো অমৃতার দাদা বারবার অজ্ঞান হয়ে আছে। একে তো তার আদরের বোন মারা গেছে, তার মধ্যে এরকম দৃশ্য। কি আর করা যাবে, সবাই শোকাহত, দাদা বৌদি সবাই আর কি কান্নাকাটি করছে। যাই হোক, এরপর কোনোভাবে অমৃতার দেহটা অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়। তো নিয়ে গিয়ে তারপর তো সৎকার যা করতে লাগে সেই নিয়মকানুন অনুযায়ী সৎকারও করা হয়, এবং 3 দিনের মাথায় শ্রাদ্ধ করা হয়, যেহেতু অপমৃত্যু হয়েছে। এদিকে অমৃতার ভাইজি তো তার পিসিকে খালি খুঁজে যাচ্ছে। ও তো আর বুঝতে পারছে না যে ওর পিসি আর নেই, কারণ একজন চেনা জানা মানুষকে সবসময় সে বাড়িতে দেখছে। ছোটোবেলার থেকে সে বড় হয়েছে অমৃতার কোলে, অমৃতার সাথে খেলেছে। হঠাৎ করে দেখছে অমৃতার নেই, মানে পিসি নেই। তার জন্য ও তো আর বুঝছে না, ও সারাক্ষণ খালি পিসি পিসি করে কেঁদে যাচ্ছে। এটা দেখে তো দাদা বৌদিরও আরও মন খারাপ হয়। এবার সবাই আর কি ভোলার চেষ্টা করছে যে একটা ট্রমার মধ্যে তারা গিয়েছে, অমৃতার দাদা বৌদি, যাই হোক তাদের কয়েকজন আত্মীয় স্বজন যারা আছে সবাই আর কি খারাপ পেয়েছে। তো এর মধ্যে 1 মাস কেটে যায়। এই 1 মাসে মাঝে মাঝে অমৃতার দাদা না অমৃতার স্বপ্ন দেখতো রাতে, যে এরকম তার বোন মানে ভালো ভালো মুহূর্তগুলো আর কি দেখতো। তাছাড়া তাদের একটা অনুভব হতো যে এই ঘরের মধ্যে কেউ যেন হাঁটা চলা করছে, বা এরকম একটা কিছু যাওয়া আসা করছে,
এরকম একটা তাদের অনুভব হতো, মানে সেটা কিন্তু বৌদিরও হয়েছিল, দাদারও হয়েছিল। তো তারা প্রথমে ভেবেছে যে অমৃতা মারা গেছে, সেই শোকটা ভুলতে পারছে না, তার জন্য তারা ভুলভাল আর কি ভাবছে, এটাই আর কি তারা ভেবেছিল ফার্স্ট টাইম। এবার একদিন সন্ধ্যাবেলার দিকে অমৃতার দাদা সে সময় বাড়িতে ছিল না, বাড়িতে বৌদি আর বাচ্চাটি ছিল। হঠাৎ করে তাদের কলিং বেলটা বেজে ওঠে। তো বৌদি ভাবলো কে সন্ধ্যাবেলা আসলো, তাই দরজাটা খোলে। দরজা খুলে দেখে বাইরে কেউ নেই। এবার না বৌদি ভাবছে কি হলো, বাইরে কেউ নেই, কলিং বেলটা বাজলো, তাহলে হয়তো কেউ শয়তানি করেছে। আসলে তাদের কোয়ার্টারে কিছু বাচ্চা ছিল, তারা খেলতো, খেলার সময় তখন দুষ্টামি করে না এরকম কলিং বেল টিপতো। তো বৌদি সেটাই আর কি ভেবেছে। আর বৌদিদের যে ফ্লোরটা ছিল ওটা ছিল একদম নিচে। তো বৌদি আবার দরজাটা বন্ধ করে তারপর রান্নাঘরে ঢুকে কিছু কাজ করছিল। হঠাৎ করে শুনতে পায় তার 2.5 বছরের বাচ্চাটি খিলখিল করে হাসছে তাদের বেডরুমে। তো বৌদি ভাবছে ও হাসছে কেন, সেটাই আর কি বৌদি দেখতে যায়। গিয়ে দেখে বাচ্চাটি একটা কোণার দিকে তাকিয়ে আছে, মানে দেওয়ালের যে কোণাগুলো থাকে সেরকম কোণার দিকে তাকিয়ে আছে আর হাসছে। তো বৌদি ওকে জিজ্ঞেস করে কি রে তুই হাসছিস কেন? বাচ্চাটি তখন বলল পিসি। বৌদি না এটা শুনে ঘাবড়ে যায়, কারণ 1 মাস আগে তার মানে ননদ মারা গেছে এবং মৃত মানুষের নাম তার বাচ্চা নিচ্ছে। এবার নাম নেওয়াটা কোনো বড় ব্যাপার না, কিন্তু বাচ্চাটি ওই কোণার দিকে ইশারা করে পিসি বলেছে, এটাই বৌদি ভয় পেয়ে গেছে। এবার সেদিন রাত 10টার দিকে একটা অদ্ভুত ঘটনা ঘটে। তা হলো তাদের ফ্লোরটা তো ছিল সবার নিচে, তো বাইরে একটা বারান্দা ছিল। এবার রাত্রি 10টার দিকে কিছু কুকুর ওই বারান্দার সামনে এসে খালি মানে জোরে জোরে ডেকে যাচ্ছে, নিজেদের মধ্যে ঝগড়া করছে এবং বারান্দার দিকে তাকিয়ে না কুকুরগুলো কাঁদছে। তো বৌদি বুঝতে পারেনি, দাদাও বুঝতে পারছে না যে কেন ওরা করছে। আর যে আশেপাশে যে আরও কোয়ার্টারের যারা লোকজন ছিল ওরাও আর কি বলছে যে কুকুরগুলো কেন এইভাবে করছে, আগে তো কোনো সময় করেনি এখানে। যাই হোক, তখন দাদা আর কি লাঠি ফাঠিতে মেরে কুকুরগুলোকে তাড়িয়ে দেয়। আর এই জিনিসটা যে কন্টিনিউ প্রতি রাতে প্রায় হতে থাকলো এবং রাত্রি 10টা বাজলেই এটা হতো। যাই হোক, এরপর আরও কিছুদিন কাটে। তো একদিন রাতে 9:30টার দিকে দাদা কোয়ার্টারে ফিরছিল। এবার কোয়ার্টারের যে মেন গেটটা আছে সেটা খুলে যখন ঢুকলো, দাদা তখন একটা জিনিস খেয়াল করলো যে তাদের যে বারান্দাটা আছে ওই বারান্দার মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে। বারান্দার মধ্যে সে সময় না লাইট জ্বলছিল না, কিন্তু দাদা বুঝতে পেরেছে যে একটা ফিগারের মতন কিছু একজন কেউ দাঁড়িয়ে আছে। তাই দাদা ভেবেছে ওটা বৌদি। এবার দাদা দরজার সামনে গিয়ে কলিং বেল বাজায়, কিন্তু না বৌদি দরজা খুলছিল না। তো দাদা দরজা ধাক্কাচ্ছে, তাও খুলছে না। দাদা ভাবছে কি হলো, আমি ওকে দেখলাম বারান্দার মধ্যে দাঁড়িয়েছে কিন্তু ও দরজা খুলছে না কেন। মোটামুটি 3 মিনিট হয়ে যায়, তারপর বৌদি দরজাটা খোলে। তো দাদা তাকে জিজ্ঞেস করে যে এতক্ষণ লাগলো দরজা খুলতে, কখন থেকে ডাকছি তোমাকে। তখন বৌদি বলল আরে আমি তো বাথরুমে ছিলাম। এবার দাদা এটা শুনে না একটু ঘাবড়ে যায়, বলল তুমি বাথরুমে থাকলে তাহলে বারান্দায় আমি দেখলাম কেউ দাঁড়িয়ে আছে, ওটা কে তাহলে? দাদা তাড়াহুড়ো করে বারান্দায় যায় আর গিয়ে দেখে বারান্দায় একটা তার ঝোলানো আছে জামা কাপড় মেলার। তো ওটার মধ্যে একটা টাওয়েল আর কি ঝোলানো, আর তার পাশে বৌদির একটা আর কি শাড়ি আর কি ঝোলানো, মানে যেটা আর কি শুকাতে দিয়েছিল ওখানে। তো দাদা সেটাই আর কি ভেবেছে যে এখানে এই শাড়ি আর টাওয়েলটার যে শ্যাডোটা পড়েছে, ভেবেছে কেউ একজন দাঁড়িয়ে আছে। এরপর আরও একটা সপ্তাহ কাটে। এই একটা সপ্তাহ কিন্তু ওই কুকুরগুলো কিন্তু রাত্রি 10টা বাজলেই আবার ডেকে যাচ্ছিল। আর দাদাদের পাশাপাশি কোয়ার্টারে যে আরও লোকজন ছিল তারাও অতিষ্ঠ হয়ে ওঠে যে এরকম কেন করছে, আর দাদাদের ওই বারান্দার সামনে এসে কেন করছে, এটাই আর কি দাদা বৌদি কেউ বুঝতে পারছিল না। তো তাদেরও ঘুমের ডিস্টার্ব হয়, এরকম করে রাত্রেবেলা করে ডাকাডাকি করে, মাঝে মাঝে দাদা উঠে কুকুরগুলোকে তাড়িয়ে দেয়। এরপর তারা শুনতে পারে তাদের বারান্দার মধ্যে কিছু অদ্ভুত আওয়াজ, মানে রাতের বেলা হলেই তাদের মনে হতো যে বারান্দার মধ্যে কেউ যেন হাঁটাহাঁটি করছে। প্রথমে না বৌদি শুনতে পায়, মানে এরকম বৌদি কয়েকদিন আর কি শোনে যে মনে হচ্ছে বারান্দার মধ্যে কেউ হাঁটছে, তারপর আবার বসার একটা আওয়াজ হচ্ছে, সব আর কি এরকম মনে হচ্ছে বৌদির। তো বৌদি সেটা দাদাকে আর কি বলে যে আমার কেন আনি রাতেরবেলা হলেই মনে হয় যে বারান্দার মধ্যে কেউ যেন হাঁটাহাঁটি করে। দাদা তো প্রথমে এগুলো বিশ্বাস করেনি, বলছে তোমার এগুলো মনের ভুল। তো একদিন রাতে বৌদি স্পষ্ট শুনতে পায় যে বারান্দার মধ্যে কেউ হাঁটছে। তখন না দাদাকেও ডাকে, আর দাদাও শুনতে পায়। দাদা তো তাড়াহুড়ো করে সে সময় উঠে দরজাটা খুলে বারান্দায় যায় আর গিয়ে দেখে সেখানে কিছুই নেই। তখন দাদার মনে হলো যে বাইরে কোনো চোরও এসেছিল, সেই চোরটাই হয়তো ঘোরাঘুরি করছে আর দেখছে যে বাড়িতে কে কখন ঘুমোচ্ছে, মানে সুযোগ খুঁজছে চুরি করার।
তার জন্য না বৌদিকেও সতর্ক করে দেয় যে আমি তো দিনের বেলা থাকি না, তো তোমরা দুজন থাকো, তো দরজা সবসময় বন্ধ করে রাখবে। এবার না আরও কিছু মাস কেটে যায়, আর যেসব জিনিসগুলো ঘটছিল মানে বারান্দায় কারোর হাঁটা বা কুকুরের ডাকগুলো, সেগুলো না মাঝে মাঝে আর কি হতে থাকে। এরপর একদিন রাতে তারা তিনজন ঘুমোচ্ছে, হঠাৎ না বৌদির ঘুমটা ভেঙে যায় একটা আওয়াজে। আওয়াজটা আসছিল রান্নাঘর থেকে, আর আওয়াজটা হলো কোনো স্টিলের গ্লাস মেঝেতে গড়িয়ে দিলে যেরকম আওয়াজ হবে ঠিক সেরকম। গ্লাসটি গড়িয়ে একবার আগে যাচ্ছে, আবার পেছনে ফিরে আসছে। বৌদি ভাবলো যে এত রাতে রান্নাঘর থেকে গ্লাসের আওয়াজ কেন আসছে। উনি উঠে রান্নাঘরে যায় আর দেখে যে মেঝেতে স্টিলের গ্লাসটি পড়ে আছে। তো বৌদি সেটা উঠিয়ে সেলফের মধ্যে রাখে, আর ঠিক সেই মুহূর্তে বৌদির মনে হলো তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, কারণ বৌদির ঘাড়ের মধ্যে একটা ঠান্ডা হাওয়া লাগে। বৌদি না এটা মনে হতেই বৌদি পেছনে ঘুরে আর দেখে পেছনে কেউ নেই। আর বৌদিদের যে বেডরুমটা ছিল ওখান থেকে না রান্নাঘরটা সরাসরি আর কি দেখা যেত। বৌদি তখন দেখলো তার বাচ্চা আবার রান্নাঘরের দিকে ইশারা করে বলছে পিসি। এটা শুনে না বৌদির গায়ের রক্ত ঠান্ডা হয়ে যায়। বৌদি কোনো মতে সেই বেডরুমে গিয়ে তার বাচ্চাকে বলে কোথায় তোর পিসি। বাচ্চাটি তখন ইশারা করে দেখায় ওই যে রান্নাঘরে। এবার দাদাও সেটা দেখে। দাদা তখন বাচ্চাটিকে বোঝায় আরে পিসি ওখানে নেই, তুমি চুপচাপ শুয়ে পড়ো। বৌদি তো এদিকে ঘাবড়ে যায় যে এরকম কি হচ্ছে তাদের সাথে। তারপর বৌদি লাইটটা বন্ধ করে শুয়ে পড়ে, কিন্তু বৌদির মনে সে সময় একটা চাপা ভয় কাজ করতে থাকে। কয়েকদিন পর দাদা বৌদিকে জানালো তার অফিসের কোনো জরুরি কাজের জন্য তাকে 3 দিনের জন্য বাইরে যেতে লাগবে। এটা শুনে বৌদি ঘাবড়ে যায় আর বলে যে আমি এই কোয়ার্টারে না একা থাকতে পারবো না। তখন দাদা বললো যে তুমি যদি থাকতে না পারো তাহলে তোমার মাকে নিয়ে আসো, মা থাকবে কয়দিন, ভালো হবে। এরপর তো দাদা বাইরে চলে যায় আর বৌদির মা বৌদিদের বাড়িতে আসে। নাতনির জন্য তো উনি একটা খেলনার পুতুল আর মিষ্টি নিয়ে আসে। মিষ্টিটা বৌদি ফ্রিজে রাখে, ভেবেছে যে পরে দুপুরে খাওয়ার পর তারপর খাবে। এবার দিদা নাতনির সাথে কথা বলছিল আর খেলছিল, সে সময় বৌদি কিছু কাজ করছিল। বাচ্চাটি দিদার সাথে খেলতে খেলতে হঠাৎ করে পিসি পিসি বলতে বলতে অমৃতা যে ঘরে থাকতো সেই ঘরে ঢুকে হাসতে থাকে আর হাততালি দিতে থাকে। তখন বৌদিও ব্যাপারটি দেখে ঘাবড়ে গিয়ে তার মেয়েকে একটা থাপ্পড় মারে আর বলে যে কোথায় তোর পিসি। এবার দিদা বৌদিকে তখন বকা দেয় আর বলে যে ও তো বাচ্চা, ও কি আর বোঝে যে ও কি বলছে, পিসির আবেগ তো ও এখনো ভুলতে পারেনি। যাই হোক, এরপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মিষ্টিটা যখন বের করলো ফ্রিজের থেকে, তখন দেখে যে মিষ্টিগুলো সব নষ্ট হয়ে গেছে এবং ওটা থেকে না টক টক গন্ধ বেরোচ্ছে। বৌদির মা আর বৌদি দুজনেই এটা দেখে তো মানে অবাক হয়ে যায় যে মিষ্টিটা কি করে নষ্ট হয়ে গেল, কারণ মিষ্টিটা যখন নিয়ে এসেছিল তো ওটা একদম টাটকা ছিল আর ভালো দোকান থেকে নিয়ে আনা মিষ্টি। এরপর বৌদির মা মানে বাচ্চাটির দিদা উনি বারান্দায় যান এবং ওখানে গিয়ে একটা টাওয়েল ছিল সেটাতে আর কি মুখটা মুছছিল। এবার মুখ যখন মুছছিল তখন ওই দিদার মনে হলো যে একটা বাইরের থেকে ঠান্ডা হাওয়া ওনার শরীর ভেদ করে ভেতরে ঢুকে গেল। এটা যখন ওনার মনে হলো না, উনি একটু ঘাবড়ে যান। ঘাবড়ে গিয়ে বৌদিকে বলেন যে তুই না একটু ভালো করে পুজো দিস, কারণ আমার একটু অন্যরকম মনে হচ্ছে। তখন না বৌদিও অবাক হয়ে যায় যে কি বলছে হঠাৎ করে। তারপর বৌদির মাকে আর কি সব কিছু বললো যে অমৃতা যখন মারা গেছে তখন থেকে না তার এই বাড়ির মধ্যে মানে তাদের এই কোয়ার্টারের মধ্যে অদ্ভুত সব কিছু হচ্ছে। মানে তিনি বুঝতে পারছেন যে অমৃতা বা কেউ একজন হাঁটাহাঁটি করছে। তারপর অদ্ভুত যে ঘটনাগুলো ঘটছিল সেটা বৌদি তখন তার মাকে জানায়। এবার সেদিনকার রাতেবেলা তারা তিনজন একটা খাটের মধ্যে শুয়েছে, মানে বৌদি, বৌদির মা আর তাদের বাচ্চাটি। আর অমৃতার ঘরে যে দরজাটা সেটা আর কি বন্ধ করে রেখেছে। আর বৌদি না সবসময় রাতেবেলা করে দরজাটা বন্ধ করে রাখতো, কারণ ওই ঘরে তো অমৃতার ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র আছে। আর বৌদির গাও একটু ছমছম করতো সন্ধ্যার পরে, তাই দরজাটা আর কি বন্ধ করে রাখতো। দিনের বেলা আবার খুলে রাখতো, কারণ হচ্ছে হাওয়া বাতাস ঢুকবে তার জন্য আর কি। এবার সেদিনকার রাতে তো কিছু হয়নি। পরের দিনকার রাতের বেলা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হলো তারা তো আবার শুয়ে আছে, ঘুম আসছে না বৌদির, একটু ঘাবড়ে আছে বৌদি। তখন বৌদি শুনতে পায় অমৃতার যে ঘরটা আছে ওই ঘরের ভেতর একজন হাঁটছে কেউ। তারপর আবার বিছানা যে আছে বিছানায় উঠলো, বিছানায় দাঁড়ালো, মানে বিছানায় ওঠার পর একটা খাটের মধ্যে একটা আওয়াজ হয়, ওরকম আওয়াজ শুনতে পাচ্ছে। এবার বৌদির তো এমনি ঘুম আসছিল না, ওই আওয়াজ শুনে ঘুম তো আরও উড়ে চলে যায়। তারপর বৌদি তার মাকে ডাকে। এবার না তার মাও কিন্তু শুনতে পায়, তার মা জেগেছিল। বৌদি যখন তার মাকে ডাকলো, তার মা বৌদিকে ইশারা করে বলল
চুপচাপ থাক, আমি সব শুনছি। এবার সেদিনকার রাতে বৌদি আর দিদার ঠিক মতো ঘুম হয়নি। আর ঘুম হবেই বা কী করে, কারণ পাশের যে ঘরটি, যেই রুমে একজন থাকতো আগে, সেই ঘরটা বন্ধ এবং ওই ঘরের ভেতর থেকে এরকম অদ্ভুত আওয়াজ হচ্ছে। তো ঘুম তো অটোমেটিক্যালি কাউরেই আসবে না। পরের দিন সকালে বৌদি তার নিজের কাজ টাজ করছে, দিদা আর কি বসে নাতনির সঙ্গে খেলছে, কিন্তু অমৃতার ঘরে যে দরজাটা সেটা না বৌদি খুলেনি, কারণ বৌদি ভয় পাচ্ছিল। তখন দিদা বলল যে দরজাটা খুলে আর একটু ঝাড়ু ঝাড়ু মেরে দে, আর যে জানলাগুলো আছে সেগুলোও খুলে দে, তাহলে বাইরে যে সূর্যের আলোটা আছে সেটা ঘরের মধ্যে পড়বে। কিন্তু না, বৌদি ওই দরজাটা খুলতে ভয় পাচ্ছিল। এরপর দিদা গিয়ে ওই দরজাটা খুলে দেয় এবং ওই ঘরে ঢুকে জানলাগুলোও খুলে দেয়। তো সূর্যের আলো পড়ছে, ঘরটা তো ঝকমক করছে সূর্যের আলোতে। এবার সারাদিন ঘরটা খোলা থাকে। সন্ধ্যাবেলা থেকে বৌদি গিয়ে আবার দরজাটা আটকে দেয়। যাই হোক, রাতের বেলা আবার তারা শুয়েছে। সেই দিন রাতেও তারা শুনতে পায় ওই ঘরের ভেতর থেকে অদ্ভুত সব আওয়াজ হচ্ছে, মানে খাটের মধ্যে বসলো কেউ, তারপর হাঁটছে, এরকম অদ্ভুত আওয়াজ তারা দুজনেই আর কি শুনতে পায়। এবার তারপরের দিন আবার সকালবেলা হলো, তো সকালবেলা দাদা চলে আসে। দাদা যখন আসলো তখন বৌদি দাদাকে না এই জিনিসগুলো জানায় যে রাতেরবেলা আমি এই ঘরের থেকে এরকম অদ্ভুত আওয়াজ পেয়েছি। দাদা তো এগুলো বিশ্বাস করে না, বলে ধুর, তোমার এটা মনের ভুল। এরপর দাদা আবার অফিসে চলে যায়। এবার সন্ধ্যাবেলার দিকে বৌদির মাও তার নিজের বাড়িতে চলে যায়। যাওয়ার আগে বৌদির মা বৌদিকে বলে যায় যে তুই পুজোগুলো কিন্তু ঠিকমতো করবি, সন্ধ্যাবেলা ধূপধুনা সব ঘরে দেখাবি, তাহলে দেখবি কিছু হবে না, শান্তিতে থাকতে পারবি। এবার বৌদির মা তো চলে গেছে, বৌদি একা বাড়িতে বাচ্চা নিয়ে আছে, তার মনে তো একটু ভয় ভয় আছে। তো সন্ধ্যাবেলায় বৌদি ঠাকুরের সিংহাসনের সামনে বসে মানে ঠাকুরের প্রার্থনা করছিল, আর অমৃতার ঘরের দরজাটা কিন্তু বৌদি তখন বন্ধ করে রাখে। এবার যখন নাকি ঠাকুরের প্রার্থনা করছে সেই সময় বৌদি শুনতে পায় অমৃতা ঘরের বন্ধ দরজার ভেতর থেকে না একটা কান্নার আওয়াজ আসছে। আর এই আওয়াজটা শুনে না বৌদি প্রচণ্ড ঘাবড়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে বৌদির যে বাচ্চাটি, সে দৌড়ে গিয়ে ওই বন্ধ দরজার মধ্যে আর কি ধাক্কাতে থাকে আর বলতে থাকে পিসি পিসি, এরকম আর কি করে যাচ্ছে। বৌদি তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। এবার বাচ্চাটাকে তখন ওখান থেকে টেনে এনে নিজের ঘরে ঢুকে দরজাটা তারপর বন্ধ করে রাখে। এরপর দাদা যখন আসে, বৌদি সব বলে যে অমৃতার মৃত্যুর পর আমাদের কোয়ার্টারে ভয়ানক কিছু হচ্ছে, আমার মেয়ে অমৃতার ঘরে ঢুকে খালি পিসি পিসি করতে থাকে, এগুলো আর কি দাদাকে জানায়। দাদা তো এগুলো শুনে কিছুই বিশ্বাস করলো না, উল্টো বৌদিকে বোঝালো যে ওটা তোমাদের মনের ভুল, আমরা তো অ্যাকচুয়ালি অমৃতাকে খুবই ভালোবাসতাম, তাই আমাদের এরকম মনে হচ্ছে। দুদিন বাদে রাতে আবার একটা ঘটনা ঘটে। তো সবাই ঘুমোচ্ছে, হঠাৎ বৌদি খেয়াল করে যে রান্নাঘরের যে বাতিটা আছে সেটা না একবার জ্বলছে আর নিভছে। এটা দেখার পর বৌদি দাদাকে ডাকে। দাদাও দেখে যে লাইটটা জ্বলছে আর নিভছে। দাদা উঠে রান্নাঘরে যায় আর দেখে যে বাতিটার সুইচটা অফ করা, কিন্তু তাও এরকম হচ্ছে। তারপর দাদা ওই বাতিটা খুলে রাখে। সে ভাবলো হয়তো কোনো ইলেকট্রিকের সমস্যা, তো এসে আবার শুয়ে পড়ে। কিছুক্ষণ পর অমৃতার ঘর থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ শোনা যায়। তখন বৌদিও বলল ওই ঘরে তো কেউ থাকে না, তাও আওয়াজটা হলো কিসের? অমৃতার দাদাও শোনে আওয়াজটা। এরপর অমৃতার দাদা আর বৌদি দুজনে উঠে অমৃতার ঘরের দরজাটা খুলে লাইটটা জ্বালায় আর দেখে যে অমৃতার একটা জামা কাপড় রাখার একটা না আলনা ছিল, আর ওই আলনাটা ছিল খুবই ভারী। তো দাদা আর বৌদি দুজনেই দেখলো ওই আলনাটি উল্টে পড়ে আছে। এবার না দাদার মনেও একটা প্রশ্ন জাগে যে এত ভারী আলনাটা একা একা পড়ে গেল কি করে? তখন বৌদি বলল দেখলে তো, আমি বললাম না কিছু একটা অদ্ভুত হচ্ছে। দাদা না তাও বিশ্বাস করলো না। এবার সেদিনকার ভোরবেলা থেকে বাচ্চাটির খুব জ্বর চলে আসে। এত জ্বর আসছে যে জ্বর কোনোভাবেই কমছে না। ঘরে তো মেডিসিন ছিল, সেই মেডিসিন দেওয়া হয়, তাও জ্বরটা কমছিল না। এরপর দাদা এক ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেয় এবং তারা তিনজনই সেই ডাক্তারের কাছে যায় বাচ্চাটিকে দেখানোর জন্য। যাই হোক, ডাক্তার ওই বাচ্চাটির জন্য কিছু মেডিসিন লিখে দেয়। তারপর তারা মোটামুটি 11টার দিকে বাড়িতে ফিরে আসে। এবার তারা যখন কোয়ার্টারে ফিরে এসেছে, দাদা তারপর স্নান টান করে নিজের কাজে চলে যায় এবং বাচ্চাটি না বিছানার মধ্যে ঘুমোচ্ছিল। তো বৌদি ভাবলো ও তো ঘুমোচ্ছে, এই ফাঁকে আমি ঘরের কিছু কাজ টাজগুলো সেরে ফেলি। আর সেদিনকার প্রচণ্ড বাইরে রোদ উঠেছে, তো বাইরে তো সূর্যের আলো ঝলমল করছে। এবার ঘর ঝাড়তে ঝাড়তে বৌদির মনে হলো যে অমৃতার ঘরে ঢুকে একটু ঝাড় দিয়ে নিই আর অমৃতার ঘরে জানলাগুলো খুলে রাখি, তাহলে বাইরের যে সূর্যের আলো আছে সেই আলো তো ঘরটা মানে আলোকিত হয়ে যাবে, আলো বাতাস যাওয়া আসা করতে পারবে। এটা ভেবেই বৌদি অমৃতার ঘরে দরজাটা খোলে
আর দরজাটা খোলার সাথে সাথে না একটা মনে হয় ঠান্ডা হাওয়া বৌদির মুখে এসে লাগলো। বৌদি না একটু ঘাবড়ে যায়। এবার যাই হোক, বৌদি তাও অমৃতার ঘরে ঢোকে, আর ঘরের ভেতর ঢুকেই না একটা ভয়ানক দৃশ্য দেখে। বৌদি দেখলো অমৃতার যে বিছানাটা আছে না, ওর মধ্যে একটা কালো ফিগার আর কি বসে আছে। বৌদি এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। বৌদি কিন্তু স্পষ্ট দেখে, ওটা দেখেই সাথে সাথে দরজাটা আবার বন্ধ করে দেয়। আর ঠিক সেই সময় বৌদির বাচ্চা কিন্তু বিছানায় ঘুমোচ্ছিল। হঠাৎ করে ও উঠে বিছানায় বসে পিসি পিসি করে কাঁদতে থাকে। এবার বৌদি কি করবে বুঝে পায় না, সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে কোলে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে যায় এবং ওই দরজাটি বন্ধ করে দেয়। মানে বৌদি এতটা ভয় পেয়েছিল যে দরজার মধ্যে যে তালা মারতে লাগবে সেটা পর্যন্ত মারেনি এবং সে বাপের বাড়িতে চলে যায়। বৌদি কিন্তু এই প্রথম অমৃতার আত্মাকে নিজের চোখে দেখেছে। এতদিন কিন্তু সে আওয়াজ পেয়েছে, বিভিন্ন অনুভব করেছে, কিন্তু এই প্রথম দেখল, যার জন্য সে এতটা ভয় পেয়েছে। এবার বাপের বাড়িতে পৌঁছে তারপর দাদাকে ফোন করে, বলে যে আমি এক মুহূর্ত ওই কোয়ার্টারে থাকবো না, ওই কোয়ার্টারে আমি এখনই অমৃতাকে দেখলাম অমৃতার ঘরে। তো দাদাও তখন বলে যে ঠিক আছে, তুমি তাহলে বাপের বাড়িতে থাকো, আমি কোয়ার্টারে থাকবো। দাদাও আর কি একটু রেগে গেছিলো, মানে বারবার একই জিনিস আর কি শুনছে যে বৌদি দেখতে পাচ্ছে, অথচ দাদা তো কিছুই দেখতে পারছে না, কিছুই বুঝতে পারছে না। এবার না দাদা রাতের বেলা ওই কোয়ার্টারে একা থাকে। তো বৌদি দাদাকে অনেকবার বলে যে তুমি থেকো না, তুমি চলে আসো। দাদা তাও শোনেনি। যাই হোক, দাদা রাতের বেলা আবার শুয়েছে। শোয়ার কিছুক্ষণ পর দাদা শুনতে পাচ্ছে যে কুকুরগুলো যেগুলো ছিল বাইরের, সেগুলো বারান্দার সামনে এসে আবার কাঁদছে, ডাকছে, এরকম আর কি করে যাচ্ছে। তো দাদার প্রচণ্ড বিরক্ত হয়ে দাদা তারপর লাঠি নিয়ে বেরোয়, কুকুরগুলো তারায় এসে আবার শুয়েছে। এবার না দাদা বুঝতে পারছে যে ঘরের মধ্যে আরও একজন কেউ আছে, কিন্তু না দাদা তাকে দেখতে পারছে না। দাদা সবসময় মনে হচ্ছে কেউ হাঁটা চলা করছে, মানে যেই জিনিসগুলো বৌদি আগে অনুভব করত, এখন ওই জিনিসটা দাদা বুঝতে পারছে। এরপর না দাদা একটু ঘাবড়ে যায় এবং ঘরের লাইটটা জ্বালিয়ে রাখে। এবার যতক্ষণ ঘরের লাইট জ্বালানো ছিল ততক্ষণ কিন্তু সব ঠিক আছে, মানে একদম শান্ত পরিবেশ, মনে হচ্ছে কিছুই নেই। যেই নাকি আবার লাইটটা বন্ধ করছে, অমনি আবার সব শুরু হয়ে যাচ্ছে, মানে আবার কেউ হাঁটা চলা করছে। তারপর দাদার মনে হচ্ছে কেউ যেন দাদাকে দেখছে, এরকম আর কি দাদার অনুভব হচ্ছে। তো সেই রাতে না দাদার কোনোভাবে আর কি ঘুম আসছিল না। তো পরের দিন সকাল 6টার দিকে বৌদি দাদাকে ফোন করে, আর ফোন করে বলছে যে তুমি ঠিক আছো তো? তো দাদা বলছে হ্যাঁ আমি তো ঠিক আছি, কিন্তু আমার মনে হয় তুমি ঠিকই বলেছো, এই ঘরের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু আছে, কারণ গতকাল রাতেও আমার এরকম অনুভব হয়েছে। তখন বৌদি বলল যে তুমি এক কাজ করো, তুমি আর ওখানে থেকো না, রাতের বেলা করে আমাদের বাড়িতে থাকো, আর এর মধ্যে আমরা একজন ওঝাকে ডেকে আনবো যে এসে ওই কোয়ার্টার শুদ্ধ করবে। তখন দাদাও আর কি রাজি হয়ে যায়। এরপর তাদের তো এই প্ল্যানটা ছিল যে দাদা রাতের বেলা করে বৌদিদের বাড়িতে থাকবে, এটা কিন্তু একদম ফাইনাল প্ল্যান। হঠাৎ কি হলো, রাতের বেলা দাদা আবার বৌদিকে ফোন করে, আর ফোন করে বলছে যে আমাকে আজকেও কোয়ার্টারে থাকতে হবে, কারণ আমার জরুরি কিছু অফিসের কাজ আছে, সেই জিনিসগুলো আমাকে কোয়ার্টারে করতে হয়। এটা শোনার পর তো বৌদি ঘাবড়ে যায়, আর দাদাকে বোঝায় যে তুমি থেকো না ওখানে, ওখানে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। তো দাদা না তাও শোনেনি। এবার দাদার কেন শুনলো না, কারণ হচ্ছে সকালবেলায় তো তারা প্ল্যান করলো যে দাদা তাদের বাড়িতেই থাকবে, হঠাৎ করে তার মুড চেঞ্জ হয়ে এলো, এটা না বৌদি বুঝতে পারলো না। যাই হোক, রাতের বেলা তো দাদা শুয়েছে, এবার বৌদি তো ভয় ভয়ে ছিল। মোটামুটি দাদার সঙ্গে রাতে 11টা 12টা পর্যন্ত বৌদি ফোনে কথা বলেছে। এরপর দাদা বললো ঠিক আছে আমি ফোনটা রাখছি, আমি ঘুমাতে হবে, আমার ঘুম পাচ্ছে। তো বৌদি ফোনটা রেখে দেয়। এদিকে তো বৌদির কিন্তু মনে তখন টেনশন কাজ করছে। এবার পরের দিন সকাল 6টার সময় বৌদি আবার দাদাকে ফোন করে, কিন্তু দাদা ফোনটা রিসিভ করছিল না। এরপর তো বৌদি আরও কতবার ফোন করে, কিন্তু দাদা ফোন ধরছেই না। এবার বৌদি ভয় পেয়ে যায়। তখন বৌদির বাবা আর এক ভাই আর বৌদি তিনজন মিলে ওই কোয়ার্টারে আসে। কোয়ার্টারে এসে তো দরজা ধাক্কাচ্ছে, কিন্তু দাদা দরজা খুলছে না। তারপর তো পেছনে যে জানলাগুলো আছে সেখানে গিয়েও ধাক্কাচ্ছে, তাও দাদার কোনো সাড়া নেই। এবার বৌদি সেখান থেকে দাঁড়িয়ে আবার দাদাকে ফোন করে। তারা কিন্তু বাইরের থেকে শুনতে পারছে যে ঘরের ভেতর ফোনটা রিং হচ্ছে, কিন্তু দাদা ফোন উঠাচ্ছে না। এবার তাদের মনে তো একটা ভয় কাজ করছে। তখন কোয়ার্টারে যে আরও লোকজন ছিল তারাও চলে আসে, তাদেরকে জানায়। এবার সবাই মিলে প্ল্যান করে যে দরজাটা ভাঙা হোক। তারপর সবাই মিলে দরজাটা ভাঙে, আর ঢুকেই একটা ভয়ানক দৃশ্য দেখলো। সবাই দেখলো যে দাদা গলার মধ্যে দড়ি পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। এটা দেখে তো সবার অবস্থা খারাপ হয়ে যায়। বৌদি তো ওখানেই চিল্লাচিল্লি করতে থাকে
যে আমার স্বামীকে অমৃতা মেরেছে, অমৃতার ভূত এসে আমার স্বামীকে মেরেছে। মানে দাদার অবস্থা এমন ছিল যে দাদার মানে চোখ দুটো বিস্ফারিত হয়ে আছে আর জিভ বেরিয়ে আছে। মানে দেখেই বোঝা যাচ্ছে যে এমন কিছু একটা দেখেছে যে তার মৃত্যুর আগে পর্যন্ত আত্মা কেঁপে উঠেছিল। এরপর তো পুলিশ এসে দেহ নিয়ে যায় এবং পোস্টমর্টম করা হয়, তারপর তো দেহটা সৎকার করা হয়। কিন্তু একটা জিনিস জানা যায় যে দাদা যেই দড়িটাতে আত্মহত্যা করেছে সেই দড়িটা একদম নতুন ছিল। এবার আশেপাশে যারা ছিল কোয়ার্টারের সবাই ভেবেছে যে পারিবারিক কোনো অশান্তি ছিল, সেই কারণে দাদা হয়তো আত্মহত্যা করেছে। এবার এটা আর কে বোঝাবে তাদের যে আসল কি ঘটনাটা ঘটেছে, সেটা তো বৌদি জানে আর বৌদির বাড়ির লোকেরা জানে। এরপর তো বৌদি ওই কোয়ার্টারটা ছেড়ে দেয় এবং বাপের বাড়িতে থাকা শুরু করে। কিন্তু বৌদি বুঝতে পেরেছিল যে অমৃতা একজনকে নিতে এসেছিল এবং তাকে নিয়েও গেল। দাদাকে অমৃতার টান ছিল, সেই কারণে দাদার সাথে বৌদির সকালবেলায় প্ল্যান হলো যে দাদা ওই কোয়ার্টারে আর থাকবে না। কিন্তু রাতে হতে হতে দাদার ওই প্ল্যানটা চেঞ্জ হয়ে যায় এবং দাদা যখন ওই কোয়ার্টারে গেল তখন বাইরে থেকে একটা নতুন রশি কিনে নিয়ে যায়। হয়তো দাদা বুঝে গেছিল যে সে আর বাঁচবে না, তার বোন তাকে টানছে তার দিকে। মাঝে মাঝে কিন্তু এরকম শোনা যায় যে কোনো মানুষের হঠাৎ মৃত্যু ঘটলে ওই পরিবারেরই আরেকজন কিছুদিনের মধ্যে মারা যায়। আমার নিজের পাড়াতেও এরকম হয়েছিল। এই তো 2-3 মাস আগেই একটা বয়স্ক লোক মারা গেল এবং তার শ্রাদ্ধের ঠিক 2 দিন আগে তার বড় ছেলে অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন সবাই বলে যে প্রিয় মানুষকে সে টেনে নিয়েছে মৃত্যুর অন্ধকারে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ঘটনাটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমাকে সাপোর্ট করো। আর এরকম আরও ভয়ঙ্কর ভৌতিক ঘটনা তোমাদের জন্য অপেক্ষা করে আছে। আজকের মতন টাটা, গুড বাই।